আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরা টেলিভিশনের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ আমরা দেখছি। এটা ব্যাপক ভাইরাল হয়েছে। আল জাজিরা টেলিভিশন সম্পর্কে শুরুতে একটু বলে নিই। আপনারা জানেন এই টেলিভিশনটা কাদের পারপাস সার্ভ করে, এবং অভিযোগ আছে যে আন্তর্জাতিক যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল অবস্থান রয়েছে এই টেলিভিশন চ্যানেলটি। এবং বাংলাদেশ কনটেক্সটে এরা বরাবরই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে আসছে। সেই কনটেক্সটটা মনে রেখে আমরা যদি এই সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে অনেক কিছুই হিসেব মিলে যাবে। আপনারা আল জাজিরার এই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার অ্যাটিটিউডটা দেখেছেন। শুরু থেকেই ভীষণ অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড, এবং জয়কে কোনো কথাই বলতে গেলে শেষ করতে দেয়নি। তিনি এমন অ্যাটাকিং একটা ইন্টারভিউ করেছেন, এবং আল জাজিরার সম্পর্কে শুরুতে যে কথাগুলো বললাম যে শেখ হাসিনা সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান, সেটা কিন্তু এই ইন্টারভিউতে সাক্ষাৎকার গ্রহণকারীর অ্যাটিটিউড এবং কথাবার্তাও স্পষ্ট হয়ে উঠেছে। পক্ষান্তরে সজীব ওয়াজেদ জয় যেভাবে কথা বলেছেন, আপনারা যারা সজীব ওয়াজেদ জয়কে চেনেন বা তার সম্পর্কে জানেন, হি ইজ এ ভেরি ওয়েল এডুকেটেড পারসন। তিনি আর যাই করুক, তার সারা জীবনের লেখাপড়ার অর্জনগুলো কিন্তু খুবই ঈর্ষণীয় আমি বলবো, এবং তিনি শেষ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। যারা পড়াশোনা করেন, পড়াশোনার জগতে বিচরণ করেন, তারা জানেন হার্ভার্ডের অবস্থান কোথায়। এর আগে তিনি ভারতে পড়াশোনা করেছেন প্রায় 13 বছর, এবং অল থ্রু আমেরিকায় পড়াশোনা করেছেন, আন্ডারগ্র্যাড করেছেন। এবং একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয় যে প্রত্যক্ষভাবে রাজনীতি করতে হয় না, ওই পরিবেশই আপনাকে অনেক কিছু শেখায়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের একটা প্রতিকূল অবস্থা, আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, সেই সময় তিনি বেশ সাহসী ভূমিকা রাখছেন, এবং সেই কনটেক্সট থেকে তিনি যেভাবে ইন্টারভিউতে কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজড, ম্যাচিউরড কথাবার্তা বলেছেন। এসব ইন্টারভিউর যেটা বিষয় হলো যে এই ধরেন 25-30 মিনিটের একটা ইন্টারভিউ, এখানে আপনি চাইলেও সব কথা আপনি বলতে পারবেন না। অনেক কথাই না বলা থেকে যায়। আবার মনে হয় যে আমরা যারা দেখি, মনে হয় যে না, এই প্রশ্নটার তোর এভাবে না দিয়ে বোধহয় আরেকটু অন্যভাবে দেওয়া যেত। কিন্তু ওই জায়গায় বসে ইন্টারভিউটা যেভাবে দিয়েছেন, অ্যান্ড আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সজীব ওয়াজেদ জয়। আমারও মনে হচ্ছে, যেমন যখন বলেছে পুলিশের গুলিতে মুগ্ধ মারা গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় তো প্রশ্নকর্তাকে চ্যালেঞ্জ করা যেত যে মুগ্ধ যেখানে মারা গিয়েছে তার ধারে পাশে কোনো পুলিশ ছিল না, একদম একটা ক্রাউডের মাঝখানে। সো মুগ্ধর মৃত্যুটা একটা চমৎকার কেস স্টাডি হতে পারে, এবং সেখান থেকেই অনেক থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। আবু সাঈদের মৃত্যুটা নিয়েও প্রশ্ন আছে। রাবার বুলেটের যে ছবি ভাইরাল হতে দেখেছি, কিন্তু আবু সাঈদ তো পুলিশের ওই গুলিতে মারা যায়নি, তার মাথার পেছনে ক্ষত ছিল, সেই ক্ষত থেকে মারা গেছে। কিন্তু এগুলো যাই হোক, মানে দিস আর দ্য ইস্যুজ, এরকম অনেক বিষয় ছিল। তারপরে ওভারঅল ইন্টারভিউ আমি কয়েকবার দেখেছি, আর ছোট ছোট ক্লিপ তো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমার ভিডিও করার যে উদ্দেশ্য, সেটা হলো যে একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। সেটা হলো যে শেখ হাসিনা কি অবসরে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরবে কিনা, এটা নিয়ে কিন্তু নেতা কর্মীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। এবং মানে জয় যেভাবে কথা বলেছেন তাতে অনেকেই কনফিউজড হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আসলে কনফিউশন বা আলোচনা, এবং আমার কাছেও অনেকে জিজ্ঞেস করেছেন, যদিও আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ তো নই, সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ার সাথেই জড়িত না, কিন্তু সম্প্রতি যেভাবে রাজনীতিকে অবজার্ভ করছি, কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে যে জয় যেটা বলেছেন, একটা রাজনৈতিক দলের একজন নেতা,
তিনি অনেকদিন দায়িত্ব পালন করেছেন, গ্রাজুয়ালি তার চলে যাওয়ার সময় আসে এবং সন্তান হিসেবেও তিনি বলেছেন। কিন্তু শেখ হাসিনা কি এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন, কিংবা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে শেখ হাসিনা সভানেত্রী থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় কনফিউজড হবার কিছু নেই। কারণ মানুষ হিসেবে আমাদের অনেক অভিমান থাকে, অনেক ইমোশন কাজ করে। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমিও তো মানুষ, আমারও তো অভিমান আছে। সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যুদ্ধ, রাজনীতি, এই বিষয়গুলোতে দিনের শেষে আসলে অভিমান কাজ করে না, অভিমানই শেষ কথা নয়। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে। আজকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের উপরে আরো কঠিন সময় আসতে পারে যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং কারা ক্ষমতায় আসবে এবং তারা এসে আরো হার্ড টাইম দেবে কিনা, এই সম্ভাবনাগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু আছেই। তারপরেও বলছি যে আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এবং এর নেতা নেত্রী নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে, এটা কিন্তু এই যে রাতের আধারে প্রেস রিলিজ দিয়ে বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো নেতৃত্ব পরিবর্তন করে না। জাতীয় পার্টির বা বিএনপির একটা প্রেস রিলিজ দিল, উনি মহাসচিব নাই হয়ে গেল। আওয়ামী লীগে কিন্তু এটা হয় না, যে কারণে আপনি দেখছেন যে আজকে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে কার্যকরী যারা কেন্দ্রীয় লিডারশিপ আছেন তাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা থাকলেও নেত্রী কিন্তু তাদের বাদ দিয়ে দিচ্ছেন না বা দল বাদ দিচ্ছে না, কারণ দেয়ার ইজ এ প্রসেস। সুতরাং শেখ হাসিনা যখন অবসরে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, কালকেই শেখ হাসিনা চলে যাচ্ছেন না। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এখনই কি শেখ হাসিনা চলে যাওয়ার সময় কিনা, বা এটাই কি বেস্ট টাইম, সেটা আমাদের একটা বিবেচনার বিষয় আছে। যে আওয়ামী লীগের এই ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনাকে অবশ্যই দলীয় নেতৃত্বে থাকতে হবে। আমি বলছি না যে তিনি যাবেন না, তিনি অবশ্যই অবসরে যাবেন, তবে সেই অবসরের সময়টা এখন নয়। এই আজকেই সকালে বন্ধুদের সাথে বিতর্ক করছিলাম বলা যায় যে উপমহাদেশের রাজনীতিতে 5টি দল, এই ভারতের কংগ্রেস, পাকিস্তানের এই ভুট্টোর পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, এই 5টি দলের নেতৃত্বে উত্তরাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময় এই দলগুলোর নেতৃত্ব এই বিশেষ পরিবারের বাইরে দেওয়া হয়েছে, প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। দেখেন, আওয়ামী লীগ 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কিছুদিন ভিন্ন নেতৃত্বে চলেছে, আওয়ামী লীগ কিন্তু ভালোভাবে চলেনি। বিএনপিও দেখেন মাইনাস খালেদা জিয়া করে যারাই চেষ্টা করেছে তারা টিকাতে পারেনি। ভারতেও দেখেন গান্ধী পরিবারের বাইরে যখন এসেছে তখনই সমস্যাগুলো হয়েছে। সো বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার লিডারশিপ ইজ এ রিয়েলিটি এবং এই মুহূর্তে এটা প্রয়োজন। সুতরাং নেতাকর্মী যারা আছেন, প্লিজ হতাশ হবার কিছু নেই। যদি শেখ হাসিনা সুস্থ থাকেন, সক্ষম থাকেন শারীরিক এবং মানসিকভাবে, তিনি অবশ্যই পার্টিতে নেতৃত্ব দেবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি অবসরে যাবেন, তার দায়িত্ব অন্যের হাতে দিয়ে যাবেন। এবং সেই হু ইজ নেক্সট, এই প্রশ্নটা তখন চলে আসে, সেটাও আওয়ামী লীগ ঠিক করবে। অবশ্যই সজীব ওয়াজেদ জয় আসতে পারে নেতৃত্বে, সায়মা ওয়াজেদ পুতুল আসতে পারেন, বা ওই পরিবার থেকে অন্যরাও আসতে পারেন, সেগুলো সবই সম্ভাবনা, সেগুলো দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্লিজ এই মুহূর্তে আপনারা কনফিউজড হবেন না, হতাশ হবেন না, কষ্ট পাবেন না। শেখ হাসিনা ইজ দেয়ার অ্যান্ড শি উইল বি দেয়ার। পার্টির নেতৃত্বে তিনি থাকবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বে ততদিন থাকবেন যতদিন পার্টির তাকে প্রয়োজন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, আওয়ামী লীগ প্রধান, যিনি বর্তমানে ভারতে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন। লাইভ বলতে সেটি অডিও লাইভ নয়, সেটি ভিডিও লাইভ। এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন, তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে। তবে
খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে। এফসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বা দেবেন, সে বিষয়টি নিয়েই কিন্তু একটু পর্যালোচনা করতে চাই, একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদেরের একটি বক্তৃতা আপনারা দেখেছেন। সেটি আগের নয়, বর্তমান সময়ের। কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন, তিনি এখন আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন এবং তিনি আর ফিরবেন না। কেউ কেউ আরও একটু বাড়িয়ে তিনি হয়তো বেঁচেই নেই, এইরকম কথাও বলছে। তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন, তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই। তিনি এসেই তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। তার একটু অসুস্থতা হয়েছিল, নিঃশ্বাসের কষ্ট হয়েছিল, তিনি ডাক্তার দেখিয়েছেন, কথা হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালোই আছেন। তার মানেটা দেখেন, বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা বেঁচে থাকলেও, তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার, বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্টি গ্রুপ, এরা কিন্তু ভেতরে ভেতরে আত্মায় কামড় পড়ে যায়, কখন আবার ফিরত আসে তারা। তো সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি, আপনারা শুনছেন, অথচ তিনি প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক টপ লেভেলের এমন কোনো গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি। তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ, যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, তার যে সংবাদ সম্মেলন, তার যে লাইভে যুক্ত হওয়া, এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে, তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব, এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা, তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি, কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে তিনি নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 54 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এইরকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরো অনেক দূর যেতে পারবে। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন
কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সেই দেশে আশ্রিত হোক, সেই দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারত এখন ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের কাছে তার 70 ভাগের 1 ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়। তিনি আগাগোড়া একজন সিটিং বাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘোষখোর। তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী ব্যাগ, তিনি মীর জাফর আলী খান। এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি। এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে, 12ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? যখন আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এইসব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল সবকিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার ওই 71-এর গোড়ায় ফিরে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 23 তারিখের যে সংবাদ সম্মেলন, এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট। কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছা করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে। ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না, কিন্তু ভারত থেকে তেল আমদানি করা হবে, ভারত থেকে চালও আমদানি করা হবে, কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন, সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড। আমরা যা ইচ্ছা তা করব, দেখি বাংলাদেশ কি করতে পারে, ইউনূস গং কি করতে পারে, ইউনূসের পান্ডা বাহিনী কি করতে পারে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে 3টি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন। এক, তিনি যে সুস্থ আছেন, তিনি যে বেঁচে আছেন, তিনি যে এখনো নেতাকর্মীদের জন্য কাজ করছেন, সেটা জানান দিবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে, এক ভিডিও, অডিও নয়। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন, সেই বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন। তৃতীয়ত, ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে, তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, আমরা সেটা দেখতে চাই। এই 3টা বিষয় কিন্তু
একসাথে এখানে প্লে হবে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান, আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে, আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসুন, দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে একটা ফকিরি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে, উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে, অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত ভৌত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি, যিনি ধারণ করেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি, এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আসুন আমরা তার বক্তব্যটি শুনব, সবাই মিলে শুনব এবং সেটি শেয়ার করব। প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে।